আমার মনে হয়েছে যে ম্যাচটা কিন্তু আরও ভালো খেলতে পারতাম এবং যদি আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ টিমে যদি ব্যাটিং ডিপার্টমেন্টে দেখেন আমার কাছে মনে হয় যে খুব ম্যাচিওর ব্যাটিং ডিপার্টমেন্ট ছিল না। তারা ফার্স্ট ইনিংসে 7 উইকেট পার্টনারশিপে যে 140 রানের যে পার্টনারশিপটা করেছে তাদেরকে ম্যাচটা জিততে সহজ করে দিয়েছে। তাছাড়া আমার কাছে মনে হয় যে খুব একটা সেকেন্ড যে টেস্ট ম্যাচ আছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কিন্তু সম্ভাবনা আছে কাম ব্যাক করার। ফার্স্ট ম্যাচটা আমার মনে হয় যে আমরা ডিক্লেয়ার দেওয়াটা ঠিক হয় না। আমি প্রথমে বলছিলাম যেদিন ডিক্লেয়ার দেয় সেদিন আমি একটা টিভি চ্যানেলে কথা বলছিলাম যে এটা ধরেন ডোমেস্টিকে আমাদের ফার্স্ট ক্লাস খেলাতে পয়েন্ট সিস্টেম থাকে 4 দিনের খেলায়। সেই পয়েন্ট সিস্টেমের জন্য আপনি হয়তো ডিক্লেয়ার দিতে পারেন যে না আমি তাকে অপোনেন্টকে আমি পয়েন্ট দিব না। এবং এটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারা করেন যখন দেখে যে 5 দিনের খেলা 3 দিন হয়তো বৃষ্টির জন্য রেজাল্ট হবে না, তারা খেলাটাকে দর্শকদের জন্য খুব মানে সুন্দর উপভোগ করে, যে যার জন্য হয়তো দেখা গেলো প্রথম 3 দিন যদি খেলানো হয়ে থাকে তো তারা প্রথম ইনিংসে অল্প অল্প রান করে ডিক্লেয়ার দিতে, যে সেকেন্ড ইনিংসে যেন রেজাল্টটা মানুষ দেখতে পারে যে একটা খুব কম্পিটিটিভ খেলা হবে। তো যেখানে আপনি 181 রান পিছিয়ে আছেন, লাস্ট উইকেটে এমন তো হতে পারতো যে আপনি ইনোভানো হয়তো 0 রানে আউট হতো, হয়তো 40-50 রানের একটা পার্টনারশিপ হয়তো হতে পারতো। ক্রিকেটে কিন্তু আপনি ইনোভানো যে কখন কী হবে না হবে। তো যেহেতু ফার্স্ট ইনিংসে তো আপনার শেষই হয়নি খেলায়, আপনি রেজাল্টে অনেকখানি পিছিয়ে আছেন, সেখানে আমার কাছে মনে হয় যে ব্যাটিং করলে ভালো হতো। যদি কিছু রান শর্টস খেলে যদি চলে আসতো তাহলে আপনি ওই মার্জিনটা কমে আসতো। এবং দেখেন আপনি পরবর্তী সেকেন্ড ইনিংসে বোঝা যাচ্ছিলো যে ওয়েস্ট ইন্ডিজ টিম যে খুব কোয়ালিটি ব্যাটিং ডিপার্টমেন্ট না সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো। তারা কিন্তু মোটামুটি সেকেন্ড ইনিংসে যে অল্প রানে বুক হয়ে গেছে। তো আমার মনে হয় যে বেশ অনেক ভুল করছি, ফিল্ডিংয়ে অনেক মিস, তারাও হয়তো মিস করেছে। বাট আমি মনে করি যে এই ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা জিতার মতো অপরচুনিটি আমরা করতে পারতাম। আমরা মনে হয় যে তাদের চেয়ে আমরা অনেক ম্যাচিওর টিম ছিলাম, তাদের চাইতে আমরা অনেক ম্যাচিওর টিম। টেস্ট এরিনাতে যদি বলেন তাদের কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল না। এবং বিশেষ করে এই যত টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলো আছে তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে একটু ইনডিসিপ্লিন টেস্ট প্লেয়িং কান্ট্রি এখন এই মুহূর্তের জন্য, যাদের কিনা আমার বলবো যে ওইভাবে ক্রিকেটের টেস্টের এরিনায় চর্চা করে না। তো এটার একটা বড় কারণ যে আমরা সমসাময়িক সময় আমরা খুব একটা ভালো পারফরমেন্স করছি না, ব্যাটিং ডিপার্টমেন্ট ফেল করছি, কনফিডেন্স নিজেদেরও নাই। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ম্যাচটা আমরা ভালো করতে পারতাম, বাট আমরা নিজেরাই হাতছাড়া করেছি। বাট এই ম্যাচ এই টিমের এগেনস্টে আমার কাছে মনে হয় যে সেকেন্ড ম্যাচের অপরচুনিটি অবশ্যই আছে যদি আপনি কাম ব্যাক করতে পারেন, ব্যাটিং ডিপার্টমেন্ট যদি রান করতে পারে। আমি তো সবসময় বলেছি দেখেন আমরা কিন্তু মানুষকে আইওয়াশ করি, ধরুন আমাদের সোশ্যাল মিডিয়া তাদের নিজস্ব বাণিজ্য করার জন্য বা বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম করে, এটা তো স্বাভাবিক। মানুষকে তো আপনার নিউজ তো ছড়াতেই হবে, নিউজ তো করতেই হবে, যেটা মানুষ নিউজ খাবে। কিন্তু যারা এই দায়িত্বে আছেন তাদের খুব বড় দায়িত্ব যে আসলে পয়েন্টসটা কোথায়। আমার তো জ্বর হয়েছে, জ্বর হলে আপনার কী ওষুধ খেতে হবে সেটা তো ফাইন্ড আউট করতে হবে যে আপনার আসলে কী রোগ হয়েছে, কী রোগের ওষুধ লাগবে। আমার মনে হয় না যে বাংলাদেশ টিমে কোচ ক্যাপ্টেন এগুলোর কোনো রোগ হচ্ছে মেন হচ্ছে আমাদের টিমের প্রসেসিং, যে মানে প্লেয়ারদেরকে কি করে পারফরমেন্স করা যায়, প্লেয়াররা কীভাবে পারফর্ম করবে, তার নিচের থেকে ওরা নিচ থেকে উপর পর্যন্ত টপ লেভেল পর্যন্ত একটা জায়গায় প্রক্রিয়ার প্রবলেম। এই প্রক্রিয়ার প্রবলেম যতদিন পর্যন্ত সলভ না করবেন, আপনি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেও আপনি কোচ চেঞ্জ করে হোক বা ক্যাপ্টেন চেঞ্জ করে হোক কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্রক্রিয়াকে ডেভেলপ না করবেন। আমাদের শর্টকাট প্রক্রিয়া করতে করতে হতে আজকে আমরা এখন এসে রেজাল্টটা বুঝতে পারছি আসলে আমরা ভালো জায়গায় ভালো ট্র্যাকে আমরা ইয়াগুলো প্ল্যানগুলো ছিল না। দেখেন এখন আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন লেভেলে আমরা খুব ভালো পারফর্ম করি, এজ লেভেলে তো আমরা খুবই ভালো পারফর্ম করি, কিন্তু সিনিয়র লেভেলে এসে আমরা রেজাল্ট করতে পারি না। এটা এক ধরনের আই ওয়াশ। আপনি দেখবেন যে জুনিয়র টিমে আমরা অনেক সময় আমাদের কম বয়সী প্লেয়ারকে পাসপোর্ট বানায় হয়তো তাদের অপোনেন্টের সাথে খেলছি, এগুলো আপনি শর্ট টাইমে অ্যাচিভমেন্ট। আপনি হয়তো দেখা যে আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19 আপনি ভালো রেজাল্ট করবেন, কিন্তু লং টার্ম প্ল্যানিংয়ে যে আলটিমেটলি আপনি ফেল করবেন। মেন যে খেলাগুলো ন্যাশনাল লেভেল যে পর্যায়ে খেলা, আপনি যদি দেখেন যে আমাদের যারা আন্ডার 19 খেলেছেন একটা সময় যুব চ্যাম্পিয়ন, ধরুন মেহেদি মিরাজ, শান্ত বা যারাই খেলেছেন, বা আমি কাউকে ছোটো করে বলছি যারা আমাদের ন্যাশনাল টিমে আন্ডার 19 রিপ্রেজেন্ট করেছেন একটা সময়ে, তাদের সমসাময়িক প্লেয়াররা এখন কোন লেভেলে আছে ইন্ডিয়াতে বলেন অস্ট্রেলিয়া বলেন। তো তাদের ওই বিকজ হচ্ছে তাদের মানটা এই কোয়ালিটি প্রক্রিয়াটা খুব কোয়ালিটি। সেকেন্ড হচ্ছে তারা বয়সের জায়গাগুলোতে তারা মানে স্যাক্রিফাইস করা নেই, তারা বয়সটাকে প্রায়োরিটি দিয়েছে যে না ঠিক যে বয়সের খেলা সেই বয়সের প্লেয়ারকে খেলিয়েছে। তো ফলে তাদের এই সাকসেসের এই যে পরবর্তী সময় তাদের সাকসেসগুলো ফিরে আসছে। আমার মনে হয় যে আমাদের
প্রক্রিয়াগত খুব বড় প্রবলেম। আপনি ক্যাপ্টেন বা কোচ এগুলো চেঞ্জ করে কোনো কিছু হবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্রক্রিয়া না ঠিক করবেন। আমাদের বোলিং ডিপার্টমেন্ট তো আমার মনে হয় ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো কাজ করছে। আপনি যদি দেখেন যে আমি বলবো যে তাসকিন খুব অসাধারণ বল করছে, হাসান মাহমুদ বা শরীফুল হয়তো তেমন বেশি উইকেট পাইয়ে নাই, বাট তারপরে পেস বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো কাজ করছে বেশ কিছু ম্যাচ ধরে। আমি বলবো পাকিস্তান সিরিজে বলেন, ইন্ডিয়াতে বলেন, সব জায়গায় মেইন জায়গা হচ্ছে যে টেস্ট ম্যাচে, যে কোনো ম্যাচে, ক্রিকেট ম্যাচে আপনি যদি জিততে চান আপনি কিন্তু রান করতে হবে। এখন যেই ম্যাচে রান করার কথা হয়তো দেখা হলো 400, আপনি করছেন আমরা 200, তো ম্যাচ থেকে আপনি ছিটকে যাচ্ছেন। 20-20 ম্যাচে আপনি হয়তো দেখা গেলো যে ম্যাচে করা দরকার হচ্ছে 200, আপনি করছেন 130 বা 40, তো ম্যাচ থেকে তো আপনি থাকছেন না। মেইন প্রবলেম হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট। এই ব্যাটিং ডিপার্টমেন্টের আমাদের মেইন ব্যাটসম্যান, আপনি এখন বলতে পারবেন না স্ট্যাবলিশ কোনো প্লেয়ারের কথা। আপনি যদি বাংলাদেশ টিমের কোনো একটা টিমের কথা বলেন, ওয়ান ডে বলেন, টি-20 বলেন এবং টেস্ট বলেন, কোনো একটা স্ট্যাবলিশ প্লেয়ারের না আপনি নাম বলতে পারবেন না। যেমন একটা সময় ছিল না যে তামিম ইকবাল ওপেনার, স্ট্যাবলিশ ওপেনার, সবাই আমরা জানি যে তামিম মানে 10টা ম্যাচের মধ্যে 8টা-7টা ম্যাচে রান করবে। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, এই যে স্ট্যাবলিশ প্লেয়ার, সেই স্ট্যাবলিশ প্লেয়ার তো নাই, কেউ ধারাবাহিকভাবে কেউ পারফর্ম করছে না। তো ধারাবাহিকভাবে যখন পারফর্ম করবেন তখন আলটিমেটলি আপনার টিমের উপরে কিন্তু প্রেশারটা পড়বে, রেজাল্ট আসবে না তখন।